আমি যদি গিয়ে আপনার কোলে বসে পড়ি তার কাছ থেকে শুধু একটি শাটার টেপা, তাহলে ওর ক্যামেরাম্যান শাটারটা টিপলো না। ব্যক্তিগত রিয়েলাইজেশন অনুভূতি কেমন জাগলো যে আপনার এত দীর্ঘ একটা রাজনৈতিক কেরিয়ারে একটা ঘটনা? কোলে বসাটা আইনের চোখে কতটা মোলেস্টেশন আমি জানি না। 9 ঘন্টা পর এফআইআর হয়েছে, কিন্তু তার অনেক আগে আপনাকে আপনার পার্টি সাসপেন্ড করে দিয়েছে। আপনার কি মনে হয় সাইকোলজিটা এখানে কি কাজ করলো হঠাৎ করে যে আপনার বিরুদ্ধে এই ধরনের একটা অভিযোগ যা আপনি হয়তো স্বপ্নতেও ভাবেন? ওর দ্বারা প্ররোচিত হয়ে প্রলোভিত হয়ে এই কাজ করেছে। There is any touch, the question arises whether it is a good touch or it is a right touch. As there was no touch, so the question does not arise. পার্টি আপনার সঙ্গে কমিউনিকেট করেননি, কিন্তু আপনি কখন জানতে পারলেন যে আপনার বিরুদ্ধে এরকম একটা পদক্ষেপ নেওয়া হয়েছে? সাসপেনশনের খবর যখন আমার কাছে আসে, আমি সত্যি কথাই বলছি, আমি ব্যক্তিগতভাবে আহত বোধ করি। পচা শামুকে পা কাটার মতো কি অবস্থা আপনার হলো? আইসিসি আপনাকে কি জিজ্ঞাসা করলেন এবং তারা কিভাবে পুরো বিষয়টাকে দেখছেন? বিশ্বাস করি না সব তৃণমূল কংগ্রেস মদ্যপ, সব তৃণমূল কংগ্রেস ধর্ষক। সাসপেন্ড করা তো কাইন্ড অফ সরিয়ে দেওয়ার মতোই একটা, সেইটা আপনার মনে হয় না যে এটা একটা দুর্ভাগ্যের শিকার আপনি? নমস্কার, আপনারা দেখছেন শিবম দাস পডকাস্ট। আমি এই মুহূর্তে যে ঘরে বসে আছি সেই ঘরটা থেকেই যাবতীয় বিতর্কের সূত্রপাত ঠিক 1 সপ্তাহ আগে। এমন একটি ঘটনা যা রাজ্য রাজনীতিতে বা ভীষণ মাত্রায় প্রাসঙ্গিক এবং চমকে দেওয়ার মতো একটা বিষয়, এবং যার বিরুদ্ধে সমগ্র বিষয়টার অভিযোগ, সেই অভিযুক্ত এখন আমার সঙ্গে বসে আছেন তন্ময় ভট্টাচার্য। প্রথমেই আমাদের চ্যানেলে স্বাগত। আপনার নামের সঙ্গে অভিযুক্ত শব্দটা বলতে নিজেরই একটু দ্বিধাদ্বন্দ্বে আমি ভুগলাম, কিন্তু এটা তো ঠিক যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, আপনার দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে এই অভিযোগ আপনার বিরুদ্ধে কেউ কোনোদিন এইভাবে করতে পারেনি। আপনি নিজে চমকে গেছিলেন। খুব স্বাভাবিক। ভদ্রমহিলা আগের দিন ফোন করেছিলেন, পরের দিন এসেছিলেন সকাল 10টার একটু আগেই। আমার বড় বৌদি তাদের চাবি স্কুপ দিয়েছিলেন। আমি প্র্যাকটিক্যালি তখনও ঘুম থেকে উঠিনি। আমার বড় বৌদি আমায় ডাকলেন, তোমার কাছে লোক এসেছে। আমি জাস্ট চোখে মুখে একটু জল দিয়ে লুঙ্গির উপর একটা ফতুয়া পরে আপনি যেখানে বসে আছেন সেই সোফায় এসে প্রথম বসলাম। তারপরে ওর ক্যামেরা ফ্রেম করে আমায় এই সোফাটায় এসে বসতে বললো। আমি এই সোফাটায় বসার পরে আমার আরেকটু ডান দিক চেপে যেতে বললো। যে অবধি ডান দিক চাপার পরে ও বললো ঠিক আছে, আমি স্টপ হয়ে গেলাম। আর সাংবাদিক ভদ্রমহিলা ঠিক এই কোনাটায় বসেছিলেন, এই সোফায়। এই দুটো দরজা খোলা ছিল, এই দুটো জানলা খোলা ছিল, পর্দাও ফেলা ছিল। ইন্টারভিউ হলো, ইন্টারভিউ নিলেন। ইন্টারভিউ নিয়ে পাড়া প্রতিবেশীরা বলছে তিনি এবং তার ক্যামেরাম্যান আস্তে আস্তে এখান থেকে বেরোলেন। 5 মিনিট দূরত্বে বড়নগর থানা, তিনি বড়নগর থানায় গেলেন না। 4 ঘন্টা বাদে তিনি একটি ফেসবুক লাইভ করলেন। তখন তার হাত থরথর করে কাঁপছে, তার চোখ দিয়ে অবিরল লড়ায় জল গড়াচ্ছে। আমি তাকেই প্রথম ফোন করলাম, কি হলো মা, তুই কি বলেছিস? আমি যা ভালো বুঝেছি বলেছি ইত্যাদি ইত্যাদি। আমি যা ঠিক মনে করেছি বলেছি। তারপরে সন্ধ্যে 7:10 সে থানায় এফআইআর করলো, এবং এফআইআর এর বয়ানে সে লিখল যে আমার ক্যামেরাম্যান ক্যামেরার ফ্রেম রেডি করে তন্ময় ভট্টাচার্যকে একটি নির্দিষ্ট জায়গায় বসতে বললে তিনি এসে আমার কোলে বসে পড়েন। একদম ক্যামেরার ফ্রেম রেডি করে, এই শব্দটা তিনি এফআইআর এ লিখলেন। তাহলে আপনার ক্যামেরাম্যানের যদি ক্যামেরার ফ্রেম রেডি করা থাকে, তাহলে আমি যদি গিয়ে আপনার কোলে বসে পড়ি তার কাছ থেকে শুধু একটি শাটার টেপা, তাহলে ওর ক্যামেরাম্যান শাটারটা টিপলো না কেন? ওর ক্যামেরাম্যান আপনি কি করছেন বলে চিৎকার করলো না কেন? ও নিজে চিৎকার করলো না কেন? আমার বড় বৌদি এখানটায় দাঁড়িয়ে আছে এই দরজাটায়। উল্টো দিকের বাড়ির ছোট বউ এখানে বসে বসে চা খাচ্ছে। উল্টো দিকের বাড়ির বড় বউ ওদের কোলাপসিবল গেটের সামনে আছে। আমার বাড়িতে যে ভদ্রমহিলা বাসন মাজেন, ঘর মুছেন, সেই ভদ্রমহিলা এই ঘরটা মুছে গেছে ইন্টারভিউ চলাকালীন।
এবং সেই ভদ্রমহিলা এই কোণাটা, এই ঘরের এই কোণাটায় হচ্ছে আমার কল, সেখানে বাসন মাজছেন, তারপরে ওদের বাড়ি বাসন মাজছেন, এই কোলাচুয়াল গেটের সামনে ওদের কল সেখানে। মানে উনি একবার কি করছেন বললে পরেই 5টা লোক জুটে যায় সাথে সাথে, উনি সেটা বললেন না, বেরিয়ে চলে গেলেন, থানায় গেলেন না। আমার পরে শ্রীশ চক্রবর্তী ইন্টারভিউ দিলেন, তারপর অফিসে গেলেন, এডিটরের সাথে কথা বললেন বলে উনি দাবি করেছেন ফেসবুক লাইভে। তারপর উনি ফেসবুক লাইভটা খুললেন, এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে আজ পর্যন্ত সেই ইন্টারভিউটা দেখানো হলো না। আমি প্রথম থেকে দাবি করে এসেছি ইন্টারভিউটা দেখানো হোক। যিনি ঘটনার তার কথা অনুযায়ী কোট আনকোট 4 ঘন্টা বাদে অতটা হাত কাঁপলো, ইন্টারভিউ নেওয়ার সময় কতটা হাত কেঁপেছিল, কতটা মানসিক বিধ্বস্ত ছিলেন, এটা যে কোনো সাধারণ লোকও বুঝতে পারবেন, আর মনোবিদরা তো বুঝতে পারবেন। আমি পুলিশের কাছেও আবেদন করেছি 2 জন মনোবিদকে বসিয়ে ইন্টারভিউটা আপনারা দেখুন। এত বড় একটা সোকল্ড অপরাধ সংগঠিত করবার পরে আমার বডি ল্যাঙ্গুয়েজ কি বলছে, আমার দ্বারা নিগৃহীতা হওয়ার পরে তার বডি ল্যাঙ্গুয়েজ কি বলছে, সবটা যে কোনো একজন মনোবিদ বুঝতে পারবেন। ইন্টারভিউটা দেখানো প্রসঙ্গে 5 রকমের কথা এলো। প্রথম সাংবাদিক ভদ্রমহিলা বললেন ওনার এডিটর বলেছে ইন্টারভিউটা দেখানো হবে না। তারপর বললেন ইন্টারভিউটা নাকি রেকর্ডই করা হয়নি। তারপর ওনার এডিটরকে ধরলো কোনো একটা চ্যানেল, ওনার এডিটর বললেন যে না, আমরা ইন্টারভিউটা দেখাবো, কিছু আইনগত জটিলতা আছে, সেগুলো মিটলে পরে আমরা ইন্টারভিউটা দেখাবো। আমার মনে একটা জিজ্ঞাসা জন্মালো, আইনগত জটিলতার কি আছে? কারণ ভদ্রমহিলা নিজেই তো নিজেকে এক্সপোজ করেছেন ফেসবুক লাইভ করে। আর ভদ্রমহিলা অভিযোগ করেননি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা রেপ জাতীয় কিছু। তিনি অভিযোগ করেছেন কোলে বসে করেছেন। কোলে বসাটা আইনের চোখে কতটা মোলেস্টেশন আমি জানি না, তার জন্য তাকে দেখানো যাবে না এমনটা বোধহয় আইন বলে না। আমাকে অন্তত বেশ কয়েকজন আইনবিদ সেটা বলেছেন। তো যাই হোক, আইনগত জটিলতা কিছু থাকার কথা না, স্টিল মেনে নিলাম। তারপরে তারা বললেন, মানে এডিটর বললেন যে আমরা ইন্টারভিউটা দেখাবো, কিন্তু মেয়েটির চোখ বেঁধে দেখাবো। হঠাৎ বেছে বেছে চোখ বাঁধবেন কেন? তারপরে বললেন আমরা ইন্টারভিউটা দেখাবো, সাংবাদিককে বাদ দিয়ে দেখাবো। কেন? ইন্টারভিউটার সঙ্গে তো এই ঘটনার কোনো সম্পর্ক নেই। ইন্টারভিউটা তো উনি আগের দিন অ্যাপয়েন্টমেন্ট করে নিয়েছেন এবং কিছু রাজনৈতিক প্রশ্ন করেছেন, সেই রাজনৈতিক উত্তর আমি দিয়েছি। তাহলে ইন্টারভিউয়ের ভিতর এই সংক্রান্ত কিছু আলোচনা উনি করেন? যদি করতেন ভালোই তো হতো, ইন্টারভিউটা দেখালে সব ধরা পড়তো, বোঝা যেত। সেটাও করেননি। একদম সুস্থ মাথায় 20 থেকে 25 মিনিটের ইন্টারভিউ নিলেন, তারপর বেরিয়ে গেলেন, এবং তারপরে এই ঘটনাটা ঘটল। আমি নির্দিষ্ট করে জানতে চেয়েছি যে আমার এখান থেকে বেরোনোর পরে ফেসবুক লাইভ করার আগে পর্যন্ত তিনি কার কার সাথে ফোনে কথা বলেছেন, কে কে তাকে ফোন করেছে, কল লিস্ট দেখাও। ফেসবুক লাইভ করার পরে থানা এফআইআর করার আগে পর্যন্ত কার কার সাথে কথা হয়েছে, কে কে কথা বলেছে, কি পরামর্শ দিয়েছে, কল লিস্ট দেখাও। পুলিশের কাজ দেখা, পুলিশ দেখেছে কি দেখেনি আমি জানি না। তো আমার খুব পরিষ্কার কথা হচ্ছে এটা, যে আমি তো প্রকাশ্যে তারপর থেকে আসছি, অজস্র জায়গায় আসছি, যারা ইন্টারভিউ চাইছেন সকলকে ইন্টারভিউ দিচ্ছি। ভদ্রমহিলা নিখোঁজ হয়ে গেলেন কেন? তিনি তো কোনো অন্যায় করেননি, তিনি কেন নিখোঁজ হলেন? আমি এগুলো ঠিক মেলাতে পারছি না। আমার মনে হয়েছে এর পেছনে একটা বড় ষড়যন্ত্র আছে। আমি একটা শব্দবন্ধ ব্যবহার করেছি প্রথম দিন থেকে, যে এটা পরিকল্পিত কুৎসা। এখন এই পরিকল্পকটাকে, সেটা আবিষ্কৃত হলে পরে পরিকল্পনার উদ্দেশ্য কি সেটা বোঝা যাবে। মানে এই যখন অভিযোগ আপনার বিরুদ্ধে এলো, ব্যক্তিগত রিয়েলাইজেশন, অনুভূতি কেমন জাগলো যে আপনার এত দীর্ঘ একটা রাজনৈতিক কেরিয়ারে একটা তাকেই ফোন করলাম, আমার যদি কোনো মানে
রিয়েলাইজেশন হতো, তাহলে তো আমি তাকে ফোন করতাম, তার যাই করি না কেন। আমি দুটোর সময়, দুটো এক দুইয়ের সময় জেনে দুটো তিনে তাকে ফোন করলাম, তারপরে তার ফেসবুক লাইভটা ভালো করে দেখলাম, দেখবার পরে তাকেই মেসেজ করলাম হোয়াটসঅ্যাপে, আমি এখনো আপনাকে দেখাতে পারি সেই মেসেজ আছে, যে এত কথা বললি, একবারও তো বললি না যে আমি তোকে মা বলে ডাকি। এটা তুমি জানো যে জুনিয়র সাংবাদিক যারা আসেন আমার বাড়িতে, আমি সকলকেই মা বলে ডাকি, ওকেও মা বলে ডাকি, রোজিনাকেও মা বলে ডাকি, সঞ্চয়িতাকেও মা বলে ডাকি, সৃজাকেও মা বলে ডাকি, সকলকেই মা বলে ডাকি। তো এটা আমি তাকে লিখলাম, সে সাথে সাথে সিন করলো, রিড করলো, কিন্তু কোনো জবাব আজ অব্দি দিল না। ন্যাচারালি তারপর থেকে আর তার সাথে আমার কোনো যোগাযোগ নেই, কোনো ফোন আমি করিনি, সেও করেনি। কিন্তু আমার কাছে এখনো এটা জিজ্ঞাসা যে ঘটনার 4 ঘন্টা বাদে ফেসবুক লাইভ, মানে তথাকথিত ঘটনার, যে ঘটনা ঘটেইনি সেই ঘটনা, 4 ঘন্টা বাদে ফেসবুক লাইভ আর 9 ঘন্টা বাদে এফআইআর কেন? আমার বাড়ি থেকে বেরিয়ে 5 মিনিট ডিস্টেন্সে বড়নগর থানা, এবং বড়নগর থানা পেরিয়েই আপনাকে যেতে হবে, আপনি যেখানেই যান। আপনি এসছেন বড়নগর থানার পাশ দিয়েই, তাহলে সেও এখান থেকে বেরিয়ে বড়নগর থানা ক্রস করে গেছে, তাহলে বড়নগর থানায় সে ঢুকলো না কেন? রাস্তায় বেরিয়ে চিৎকার করলো না কেন? আমার ইন্টারভিউ নিতে রিফিউজ করলো না কেন? আপনি অসভ্য লোক, আপনার ইন্টারভিউ নেব না। এগুলোই তো স্বাভাবিক ছিল, এর কোনোটাই করলো না। গোটা ইন্টারভিউটা নিল আর ইন্টারভিউটা দেখালো। যখন এই ঘটনা আপনি নিজে শুনলেন, আপনার বাড়ির লোক যখন শুনলো, প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল আপনার বাড়ির? আমার বড় বৌদি বললো আমি তো দাঁড়িয়েছিলাম এখানে, আমি খেয়াল করিনি, কারণ আমি এই মুখ করেছিলাম আর ভদ্রমহিলা এই মুখ করেছিলেন। ভদ্রমহিলা আমার বড় বৌদিকে দেখতে পারেন, আমি তো বড় বৌদিকে দেখতে পাচ্ছি না। বড় বৌদি এই দরজায় দাঁড়িয়েছিলেন, বড় বৌদি বললো আমি তো দাঁড়িয়েছিলাম এখানে ইন্টারভিউ শুরুর আগে। এই উল্টো দিকের বাড়ির বউ বললো আমি তো এখানে বসে চা খাচ্ছিলাম। পেছনের বাড়ির ছেলেটা বললো আমি তো এখান দিয়ে হাঁটাহাঁটি করছিলাম। আমার কাজের ভদ্রমহিলা তিনি বললেন যে আমি তো এখানে বাসন মেজেছি, এখানে বাসন মেজেছি। আমি তো দেখেছি ওরা হাসতে হাসতে চলে গেল। রোববারের সকাল, প্রচুর লোক বাজার যাচ্ছে, বাজার করে ফিরছে, তারাও সবাই একই কথা বলছে। আপনার কি মনে হয় যে এখন সমাজে তো গুড টাচ, ব্যাড টাচ, অনেক রকম কথা নিয়ে আমরা আলোচনা করি, বিভিন্ন জায়গায় আলোচনা হয়, তো এই কোথাও গিয়ে গুড টাচ ব্যাড টাচের পার্থক্যটা বোঝানো সম্ভব হয়নি, বোঝা সম্ভব হয়নি, বা এমন কি ঘটনা ওখানে কিছু ঘটেছে যেখানে ওর যেটা মনে হয়েছে ব্যাড টাচ সেটা আপনার কাছে খুব কোয়ার্ডিয়াল বা স্বাভাবিক? নো টাচ, সেখানে গুড টাচ আর ব্যাড টাচের প্রশ্ন আসে কেন? If there is any touch, the question arises whether it is a good touch or it is a bad touch. As there was no touch, so the question does not arise. কিন্তু আপনি যেভাবে সকলের সঙ্গে মেশেন, একটা কোয়ার্ডিয়াল রিলেশন বিল্ড আপ করার চেষ্টা করেন এবং আপনি রাখেনও সেটা করি। এবং ঘটনাচক্রে সেই দিন আসলে আমি ঘুম থেকে উঠে এসেছি, তো মানে সত্যি কথা বলতে আমার তখন তো দাঁত মাজাও হয়, সকালে বাথরুম যাওয়ার কাজটাও হয়নি। এদিকে ওরা এসে গেছে, তাহলে ওদেরকে বসিয়ে রেখে আমার এই কাজগুলো সারতে হয়। আমি চেয়েছিলাম হচ্ছে যত তাড়াতাড়ি হয়ে যাক, ওরা বেরিয়ে গেলে আমি এই কাজগুলো সারবো। ফলে আমিও মানে নর্মালি আমি যেরকম একটা মুডে থাকি, আপনাদের অনেকের সাথে একটু আমি করি, সেদিন আমি সেই মুডেও ছিলাম না। পার্টিকুলারলি অন দ্যাট ডে আই ওয়াজ নট অন দ্যাট মুড। আপনার কি মনে হয় যে এই পারস্পরিক ভরসা, নির্ভরযোগ্যতা এবং বিশ্বাসের জায়গাটা কিছু ঘটনার পরে সমাজে একটু খারাপ জায়গায় চলে যাচ্ছে, যে আপনি যাকে বিশ্বাস করছেন কালকে আপনার বিরুদ্ধে এমন একটা বিস্ফোরক একটা অভিযোগ করে দিচ্ছে যা কোনো এক্সপ্লেনেশনই আপনার কাছে নেই? না, সবচেয়ে বড় কথা হচ্ছে সাংবাদিকতার পেশাটাকে আমি একটা অত্যন্ত মহান পেশা মনে করি। সাংবাদিকরা না থাকলে অনেক সত্য পৃথিবীর কাছে আসতো না, অনেক মিথ্যা পৃথিবীর আড়ালে থেকে যেত। এখন ধরুন গতকাল আমার ইন্টারভিউ নিতে এসেছিলেন একজন ভদ্রমহিলা, গতকাল না গত পরশু, রাষ্ট্রীয় টিভি চ্যানেল বাংলা। সেই ভদ্রমহিলা আমাকে বললেন
যে আমি একজনের ইন্টারভিউ চাইলাম, তিনি আমায় বললেন মহিলা সাংবাদিককে ইন্টারভিউ দেবো না। তো এই যে সাংবাদিকতার পেশাকে এই অবমাননাকর জায়গায় এই নির্দিষ্ট ভদ্রমহিলা নিয়ে গেলেন, এতে কার ক্ষতি হলো? আপনাদের পেশার ক্ষতি হলো। আমি এটা মনে করি না যে ওরকম করেছে বলে সব মহিলা এরকম। তাই আমার কোনো মহিলা সাংবাদিককে ইন্টারভিউ দিতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু ও যা করলো তাতে তো এই প্রশ্নটা উঠেই গেল। এবং আমি না চাইলে আমার বাড়ির লোক তো বলছে কোনো মহিলা সাংবাদিককে ইন্টারভিউ দেবে না, মহিলা সাংবাদিক এলে পরে বলবে বাড়ির লোক এ নিয়ে আসতে। এইসব আর কি, যা সমাজে যা চলমান, ফলে তা তো ঘটছে। এখন সেখানে ও ক্ষতি করলো, নিজেরও ক্ষতি করলো, আপনাদের পেশারও ক্ষতি করলো। আমি কিছুদিন আগে আমার একজন সহকর্মীকে একজন বাড়িতে ইন্টারভিউ দিতে পাঠিয়েছিলাম। যখন আপনি এই ঘটনাটা বললেন আমি বলি, তিনি সরাসরি বললেন যে কোনো ছেলেকে নিয়ে আসো ক্যামেরাম্যান বাবু, তাহলেই তোমাকে আমি ইন্টারভিউ দেবো। সল্টলেকে থাকেন ভদ্রলোক। মানে আই ওয়াজ কোয়াইট শকড যে এই ধরনের ঘটনা আমি শেষ 2 বছর ধরে কেউ আমাকে বলেনি যে আমাকে একজন পুরুষ ক্যামেরাম্যানকে সঙ্গে পাঠাতে হবে, তাহলে উনি ইন্টারভিউ দেবেন। কোথাও কি এটার আফটার এফেক্টস বা প্রি এফেক্টস বা সমাজের এই চলমান যে ঘটনাগুলো, এটা সমস্ত পেশাকেই এফেক্ট করছে বলে আপনার মনে হচ্ছে? অবশ্যই, অবশ্যই করছে। এবং এই যে করাটা, এই করাটার কথা ওর বোঝা উচিত ছিল। এবং ওর সঙ্গেও তো একটা পুরুষ ক্যামেরাম্যান ছিল। আমার কাছে সবচাইতে আশ্চর্যের যেটা, আচ্ছা আমি যে তর্কের খাতিরে মেনে নিয়ে আমি ওর করে বসে সে পুরুষ ক্যামেরাম্যান কি করবে? 1 নম্বর তো তার ক্যামেরার ফ্রেম রেডি ছিল, সে শাটা টিপবে। তো সেই প্রমাণটা একবারে দেখিয়ে দিলেই পারে তার চ্যানেল ভাষিতে, যাক আমি এটা আমাকে পুলিশ শাস্তি দেবে, পার্টি শাস্তি দেবে, মিটে গেল সমস্যা। তাই পুরো ঘটনার সাক্ষী তো ওই পার্টিকুলার পুরুষ ক্যামেরাম্যান যাকে আপনি বলছেন সেটাও তো হতো। পুরুষ ক্যামেরাম্যান এবং আমার বড় বৌদি, আমার বড় বৌদি এখানটায় দাঁড়িয়েছিলেন। আচ্ছা পুরুষ ক্যামেরাম্যান শাটার টিপলেন না, পুরুষ ক্যামেরাম্যান, এখন যদি আমি আপনাকে একটা চট মারি, আপনার ক্যামেরাম্যান ছবি তুলবে তো? না তুলবে। আপনার ক্যামেরাম্যানকে জিজ্ঞেস করুন, তুলবে, এটাই তো স্বাভাবিক। সেটা তুললেন না, এটা গেল 1। 2 হচ্ছে ঠিক আছে ছবি তুললেন না, তা আমার বুকের উপর তো ঝাঁপিয়ে পড়বেন, কি করছেন কি করছেন, ছাড়ুন ছাড়ুন, এটা তো বলবেন, বললেন না। ভদ্রমহিলা নিজে, তিনি তো চিৎকার করবেন, করলেন না। কোনো চিৎকার হয়নি এরপর? না, বিষয়টা খুব নরমাল স্মুথ গতিতে গিয়েছে। আরে মহা মুশকিল, ঘটনা ঘটেনি তো এর পরের প্রশ্ন আসছে কেন? এর পরের তো কোনো কোশ্চেন নেই। অভিযোগটা এরকম, মানুষের এই প্রশ্নগুলো থাকে। অভিযোগ থাকুক, আমি বলছি যে where there is no touch the question does not arise that whether it is a good touch or a bad touch. তাই এরকম কোনো ঘটনাই ঘটেনি বা আসে না। আমি বলছি যদি ওর অভিযোগ অনুযায়ী ঘটনা মেনে নি, তাহলে কত চিৎকার করবে? তো করলো না এখন চিৎকার। ও তো আমার ইন্টারভিউটা রিফিউজ করতে পারতো, যে আপনি বাজে লোক, আপনার ইন্টারভিউ নেবো না বলে আগে গজগজ করতে করতে বেরিয়ে যেতে পারতো। রাস্তায় কেউ জিজ্ঞেস করলে তাকে বলতে পারতো যে এই ঘটনা ঘটেছে, আমি একটা ইন্টারভিউ নিতে এসেছিলাম, উনি আমাকে এইভাবে মলেস্ট করেছেন। করলেন না তো, তাহলে কোনোটাই করলেন না। আর 9 ঘন্টা বাদে গিয়ে থানায় একটা এফআইআর করলেন। এফআইআর তো 5 মিনিট বাদে থানায় করতে পারতেন, এখান থেকে থানার ডিস্টেন্স তো 5 মিনিট। এফআইআর 9 ঘন্টা বাদে, কিন্তু তার আগেই আপনার যে মানে সম্মান বলুন, সমাজে যে আপনাকে নিয়ে ধারণা বলুন, সেখানটা তো অনেকটাই ভেস্তে যায় যখন 4 ঘন্টা পরে একটা ফেসবুক লাইভ করা হয়। তো যখন এই লাইভটা করলো, আপনি সারা জীবনে প্রায় 50,000 লোকের সঙ্গে মিশেছেন। আপনার কি মনে হয় সাইকোলজিটা এখানে কি কাজ করলো হঠাৎ করে, যে আপনার বিরুদ্ধে এই ধরনের একটা অভিযোগ যা আপনি হয়তো স্বপ্নতেও ভাবেননি? মানে রাজনৈতিক অনেক অভিযোগ, থানায় অভিযোগ আপনার নামে হতে পারে, কিন্তু যেরকম অভিযোগ আপনার নামে সরাসরি দাগিয়ে দেওয়া হয়েছে, সেটা তো আপনি আপনার জীবদ্দশায় এই অভিযোগ আপনাকে ফেস করতে হবেন বলে ভাবেননি? আমার তো সেখানটাতেই প্রশ্ন। এই জন্যই তো আমি বলেছি যে ওর ফোন কল লিস্ট সার্চ করা হোক। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ও কারোর দ্বারা প্ররোচিত হয়ে, প্রলোভিত হয়ে এই কাজ করেছে। কারণ ওর সাংবাদিক জীবনের শুরু থেকেও আমার কাছে আসে, অন্তত 15 বার আমার ইন্টারভিউ দিতে এসছে। আমার বাড়ির সকলে ওকে বাই নেম বাই ফেস চেনে।
পচা শামুকে পা কাটার মতো কি অবস্থা আপনার হলো? না, আমার কোনো পা কাটেইনি, সুতরাং সেটা পচা শামুক না ভালো শামুক আমার খোঁজারই দরকার নেই। আমার পা কাটেনি। না এই ঘটনার আমি পর যতক্ষণ পর্যন্ত, শুনুন, আমি যতক্ষণ পর্যন্ত নিজের কাছে সৎ, আমি যতক্ষণ পর্যন্ত নিজের কাছে নির্দোষ, ততক্ষণ পর্যন্ত আমি দুনিয়ার কাউকে ভয় পাই না। না এই ঘটনার পর সোশ্যাল নেটওয়ার্ক আপনি যথেষ্ট টেকসাবি, আপনি ফলো করেন, এক একজন এক এক রকম ভাবে মত প্রকাশ করেছেন। কেউ সরাসরি আপনার বিরুদ্ধে কিছু কথা বলেছেন, কেউ সমর্থনে কথা বলেছেন। সোশ্যাল নেটওয়ার্কের এই দুনিয়াটাও দুভাগে বিভক্ত হয়ে গেল আপনার একটা ঘটনাকে কেন্দ্র করে। এটা পুরোপুরিভাবে এটা সমাজকে তো নাড়িয়ে দিয়েছে, এটা তো স্বাভাবিক। ফলে আপনি যতটা সরল এবং সহজভাবে ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করেছেন, এটা তো সোশ্যাল নেটওয়ার্ক বা সামাজিক এটা বোধহয় আপনি, এই যে দুভাগে বিভক্ত হয়ে গেল, তা বোধহয় আপনি 27 অক্টোবরের কথা বলছেন। 28 অক্টোবর থেকে আজকে 13ই নভেম্বর পর্যন্ত এটা বোধহয় 5 ভাগের 1 ভাগ আর 5 ভাগের 4 ভাগে বিভক্ত হয়ে এটা হতে পারে। আপনি প্রথম দিন আপনাকে খেয়াল করতে হবে যে ভদ্রমহিলা এফবি লাইভটা করবার 3 মিনিটের মধ্যে কুণাল ঘোষ সেই এফবি লাইভটা রিপোস্ট করলো এবং লালবাজারকে ট্যাগ করে লালবাজারকে নির্দেশ দিল তন্ময় ভট্টাচার্যকে এক্ষুনি গ্রেপ্তার করুন। আমার প্রথম কথা হচ্ছে, কুণাল ঘোষের কি এত সময় আছে কোন ইউটিউব চ্যানেলের সাংবাদিক কি কখন ফেসবুক লাইভ করছে সেইটা দেখার? যদি থাকে ভালো। এত সময় বের করাটা সত্যি একটা রাজনৈতিক কর্মীর উচিত, কিন্তু আমার মতো রাজনৈতিক কর্মীরা পারেন না। তো কুণাল ঘোষ পারেন, ভালো। 3 মিনিটের ভেতর তিনি দেখলেন। তিনি কি আগে থেকে জানতেন এরমের বিদায়টা হবে? যদি জানতেন ভালো। দেখে তিনি এটাকে লালবাজারকে ট্যাগ করে দিলেন, আমাকে গ্রেপ্তার করার নির্দেশই প্রায় দিলেন। তিনি নির্দেশ দেওয়ার কে? আমার কথা হচ্ছে, যদি তিনি দেখেন তাহলে তার উচিত ছিল রাজ্যের পুলিশ মন্ত্রীকে এটা পাঠিয়ে যে এক্ষুনি প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত, বা আপনাকে অনুরোধ করছি প্রশাসনকে বিষয়টা দেখবার জন্য বলুন। তা না, তিনি লালবাজারকে ট্যাগ করে দেন। তিনি আমার মতো একজন সাধারণ মানুষ, তাহলে তার লালবাজারকে ট্যাগ করার অধিকার আছে, মানে আমার আছে, আপনার আছে, সকলের আছে। তিনি যে ভাষায় লালবাজারকে নির্দেশ দিয়েছেন সে ভাষায় নির্দেশ দেওয়ার অধিকার আমার আপনার সবার আছে। তার 15 মিনিটের ভিতর দেবাংশু ভট্টাচার্য তিনি এটা পোস্ট করে অসঙ্গে অজস্র উচ্ছিত মন্তব্য, এবং তারপরে তৃণমূল কংগ্রেসের একটা উল্লেখযোগ্য অংশ নেতা কর্মী, মাঝারি স্তরের নেতা, মাঝারি স্তরের কর্মী, তারা এটা করলেন। কিন্তু আমি অতীতেও বহুবার বলেছি, আবার বলছি, আমি এটা বিশ্বাস করি না সব তৃণমূল কংগ্রেস মদ্যপ, সব তৃণমূল কংগ্রেস লম্পট, সব তৃণমূল কংগ্রেস ধর্ষক। আমি এটা বিশ্বাস করি না। তৃণমূল কংগ্রেসেরও অজস্র ভালো মানুষ আছেন, কয়েকজন আমায় ফোনও করেছেন যে আমরা বিশ্বাস করছি না, এটা বলেছেন। কিন্তু তাদের নাম বলাটা তো আমার উচিত না। এরকম আছেন, যেটা বরানগরেও আছেন, বরানগরের বাইরেও আছেন, রাজ্য স্তরের আছেন, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় স্তরের নেতৃত্বের মধ্যেও আছেন। বিজেপিরও একই কথা। তথাগত রায়ের মতো মানুষ, তিনিও বলেছেন বিশ্বাস করেন না। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন বিশ্বাস করেন না। এগুলো যেহেতু প্রকাশ্যে বলেছেন আমি নাম বলছি, আর প্রকাশ্যে বলেননি এমন অনেকে আছেন, আমাকে ফোনে বলেছেন। আসলে একটা তো, আমি যেমন 49 বছরের রাজনৈতিক জীবন, তেমন আমি যে সময় ছাত্র রাজনীতি করেছি, আমি যে সময় যুব রাজনীতি করেছি, সেই সময় যারা কংগ্রেসের ছাত্র রাজনীতি, যুব রাজনীতির সঙ্গে ছিলেন, তাদেরই একটা অংশ তো আজকে তৃণমূল কংগ্রেসের নেতা। এবং বিজেপিতেও তো নেতা আসলে সেই সময়ের কংগ্রেস, পরে তৃণমূল কংগ্রেস, তারাই। এরা সিংহভাগ আমার পূর্ব পরিচিত। আমার যেমন তাদের সম্পর্কে একটা ধারণা আছে, তাদেরও আমার সম্পর্কে একটা ধারণা আছে। তারা তাদের ধারণা থেকে বলেছেন, আমি আমার ধারণা থেকে বলছি। এখন কথা হচ্ছে যে
আমি ধরুন আমি বলেছি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই ভিডিওটা যদি সুব্রত বক্সির হাতে পড়তো তিনি আর ছুঁড়ে ফেলেন। আমি বলেছি আমি সুব্রত বক্সি মানুষটাকে যেরকম ভাবে চিনি তাতে তার সম্পর্কে আমার একটা ধারণা। ফলে এই যে মানুষের সম্পর্কে মানুষের ধারণা এটা যেরকম ভাবে তৈরি হয় সেটা তো রাজনীতি বহির্ভূতই হয়। কারণ রাজনীতিতে আমার শুভেন্দু অধিকারীর সাথে 100 ভাগ রাজনৈতিক বিরোধ আছে। আমি মনে করি শুভেন্দু অধিকারী ভারতবর্ষের সবচাইতে খারাপ রাজনৈতিক দলের পশ্চিমবাংলার ক্যাপ্টেনশিপের দায়িত্ব নিয়েছেন। কিন্তু ব্যক্তি শুভেন্দু অধিকারী যার সঙ্গে আমি 5 বছর বিধায়ক ছিলাম, যিনি মন্ত্রী ছিলেন, তার সঙ্গে তো আমার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে, বন্ধুত্ব তো আছে। সেই ব্যক্তি শুভেন্দু অধিকারী এটা বিশ্বাস করবেন আমি মনে করি না। আপনি বলছেন 9 ঘন্টা পর এফআইআর হয়েছে, কিন্তু তার অনেক আগে আপনাকে আপনার পার্টি সাসপেন্ড করে দিয়েছে, আপনার বিরুদ্ধে প্রেস কনফারেন্স হয়ে গেছে এবং গোটা মিডিয়া প্রচার হয়ে গেছে যে আপনি কার্যত সাসপেন্ড, এবং আপনার পার্টি একটা সাংবাদিক সম্মেলন করলেন, অফিসিয়াল পার্টির সম্পাদক কথা বললেন। এই বিষয়টা আপনাকে কতটা চমকে দিয়েছে? প্রথমত আমি আপনাকে একটু সংশোধন করব, ঘটনার পর না বলে অভিযোগের পর বলব। অভিযোগের পর। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের পার্টিতে এইরকম কোনো অভিযোগ এলে 2018 আমাদের পার্টি কংগ্রেসে আমাদের গঠনতন্ত্রের একটি সংশোধন হয় এবং সেই সংশোধনে একটা দেখা যায় যে পার্টি অভ্যন্তরেও অনেকের সম্পর্কেই গার্হস্থ্য হিংসা, মহিলাদের নিগ্রহ, আরো অনেকগুলো বিষয় আছে। সেই সংক্রান্ত অভিযোগ পার্টি অভ্যন্তরে প্রচুর পরিমাণে আসে। দেখুন আমাদের পার্টি তো সমাজ বহির্ভূত কিছু না, সমাজের মধ্য থেকেই তো মানুষ পার্টিতে আসেন। সুতরাং সমাজে যে যে অসুখ বিয়াসীন তার সামান্য শতাংশ পার্টি অভ্যন্তরে আসাটা অসাধারণ। সুতরাং পার্টিকে এই বাস্তবের মুখোমুখি হতে হয়, কঠোর হতে হয়, কঠিন হতে হয়, দৃঢ় থাকতে হয়। সুতরাং পার্টি প্রথম যে সিদ্ধান্ত করে যে ঘটনাটা দ্বারা আইসিসিতে পাঠাচ্ছে দ্রুত এ করবে, এই সিদ্ধান্তটার সঙ্গে আমি 100 ভাগ সহমত। এটাই সাংবাদিক সম্মেলনে বলা হয়েছিল প্রথম। তারপরে সাসপেনশনের ব্যাপারটা আসে। এবার সাসপেনশনের খবর যখন আমার কাছে আসে, আমি সত্যি কথাই বলছি, আমি ব্যক্তিগতভাবে আহত বোধ করি, আমি বেদনাহত হই, আমার খুবই খারাপ লাগে, খুবই কষ্টও পাই। কেন? আবার একটা আগ্রহ ছিল বা ভাবনা ছিল যে আইসিসির কেউ বা পার্টির উচ্চ স্তরের কোনো নেতা আমার সাথে কথা বলবেন, ফার্স্ট রাউন্ড কথা বলে আমায় বলবেন যে ঠিক আছে আমরা একটা তদন্তের জন্য তোমাকে তদন্ত সাপেক্ষে সাসপেন্ড করছি, যদি তুমি নির্দোষ প্রমাণিত হও আবার ফিরে আসবে, যদি তুমি দোষী প্রমাণিত হও শাস্তি পাবে। অ্যাটলিস্ট আমি এটা কমিউনিকেটেড হব। 1976 সালে আমার পার্টি মেম্বারশিপ, তো আমি এইটা প্রত্যাশা করেছিলাম। আমার সে প্রত্যাশা মোতাবেক কাজ হয়নি। তার নিশ্চিতভাবে আমি আপনার প্রশ্নের উত্তরে বলবো, অবশ্যই আমি কষ্ট পেয়েছি, অবশ্যই আমি বেদনাহত হয়েছি, অবশ্যই আমি দুঃখ পেয়েছি। কিন্তু পাওয়ার পরেও আমি এটা মনে করি ব্যক্তির চাইতে দল বড়, আমার চাইতে পার্টি বড়। আমি সারা জীবন মার্ক্সবাদ লেনিনবাদের আদর্শে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক দল সিপিআইএম তার হয়ে কাজ করেছি। আমি আমার অবশিষ্ট জীবনও তার হয়েই কাজ করব এবং শ্রেষ্ঠ মতাদর্শকে ছেড়ে চলে যাব না, এ সম্পর্কে আমি নিশ্চিত। সুতরাং যেহেতু ব্যক্তির চাইতে পার্টি বড়, তাই আমার মনোমত না হলেও পার্টি সিদ্ধান্ত পার্টি সিদ্ধান্ত, এবং একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে সে সিদ্ধান্ত মেনে চলার দায় আমার, আমি তা মেনে চলব। পার্টি আপনার সঙ্গে কমিউনিকেট করেননি, কিন্তু আপনি কখন জানতে পারলেন যে আপনার বিরুদ্ধে এরকম একটা পদক্ষেপ নেওয়া হয়েছে? আপনি কি নিজে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন পরবর্তীকালে? হ্যাঁ, আসলে
আমাদের পার্টির রাজ্য সম্পাদক এই ফেসবুক লাইভটা পাঠিয়ে আমাকে একটা মেসেজ করেছিলেন বিষয়টা কি জানতে চেয়ে। বিকেলের দিকে 4টের একটু আগে। মানে সত্যি কথা বলছি, আমি মেসেজটা তখন দেখতে পাইনি মানে আসলে বুঝতেই পারছেন সেই দিন এত ফোন এসছে ফলে মানে এই ফোন ধরার ফোন ছাড়ার বাইরে গিয়ে হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলোই কি আছে না আছে দেখার কোনো সুযোগ আমি পাইনি। প্র্যাকটিক্যালি এটা দেখার আমি যখন সুযোগ পাই তখন আমি রাজ্য সম্পাদকের এটা দেখি যে তিনি জানতে চাইছেন বিষয়টা কি। আমি তৎক্ষণাৎ, তখন 6টা বেজে গেছে, তৎক্ষণাৎ আমি অতি সংক্ষেপে ইন এ নাটসেল ঘটনাটা তাকে জানাই। তারপরে আমি দেখি যে সাসপেন্ড, ওই যে বললাম নেত্রীর চাইতে দল বড়, ঠিক আছে সাসপেন্ড। ফোনে কমিউনিকেট করার চেষ্টা করেনি কারোর সাথে? না, আমি কাউকে ফোন করিনি, পার্টির কোনো নেতাকে আমি ফোন করিনি, কোনো সাংবাদিককেও আমি ফোন করিনি। যা ফোন করার আপনারা করেছেন আমি রিসিভ করেছি। এটা অভিমানের জায়গা থেকে একটা যে পার্টি না, কোনো অভিমানের জায়গা, 50 বছরের কাছাকাছি কোনো অভিমানের জায়গা থেকে না। আমার কাছে স্ট্যান্ডটা খুব পরিষ্কার। ধরুন সমস্ত রকমের ব্যবস্থাপনাই তো আছে। মানে আমি এক্স কে ফোন করলাম, আপনি সেটা খবর পেলেন, খবর পেয়ে আপনি নিউজ করে দিলেন যে ওয়াই লবির বিরুদ্ধে উনি এক্স লবি সাহায্য চাইছেন। এসব তো আছে আজকের প্রচার মাধ্যমে আছে। আপনি বিশ্বাস করেন না আছে? আমি কেন বিশ্বাস করতে যাব? তো ফলে এবার আমি কাউকে ফোন করলাম, তারপর তার একটা ব্যাখ্যা হলো, যেমন এসব ব্যাখ্যা হচ্ছে যে আমাকে কোতল করার চেষ্টা, সব নানান রকম তো হচ্ছে। তা আমি এই ব্যাখ্যা বিতর্কের বাইরে থাকতে চাই। আমার কথা হচ্ছে পার্টি যখন আমায় ডাকবে আমি যাব, এনকোয়ারির প্রয়োজনে। পুলিশ যখন আমায় ডাকবে আমি যাব এনকোয়ারির প্রয়োজনে। কিন্তু আমি আগ বাড়িয়ে কারোর সঙ্গেই কোনো কথা বলবো না। এই আইসিসির কমিটিতে যারা আছেন তাদের প্রত্যেকেই আমি চিনি, প্রত্যেকের সাথে আমার খুব ভালো সম্পর্ক, কিন্তু আমি কখনো ফোন করিনি। আইসিসি আপনাকে কি জিজ্ঞাসা করলেন এবং তারা কিভাবে পুরো বিষয়টাকে দেখছেন, আপনার স্ট্যান্ড পয়েন্টটা? দেখুন, আইসিসিটা পার্টির অভ্যন্তরীণ কমিটি, তো আইসিসি আমায় কি জিজ্ঞেস করেছে, আমি কি উত্তর দিয়েছি আমি সাংবাদিকদের বলবো না। তবে সাধারণ যে কথাগুলো যেগুলো আমি এতক্ষণ বলেছি এগুলোও জিজ্ঞাসাবাদের মধ্যে ছিল। 49 বছরের ঝকঝকে একটা রাজনৈতিক কেরিয়ার, আপনি কি সত্যি বুঝতে পারছেন না যে পার্টির ভিতরে আপনাকে সরানোর কোনো চক্রান্ত হচ্ছে কি হচ্ছে না, বা সোশ্যাল নেটওয়ার্কে যে কথাগুলো বলা হচ্ছে, গোষ্ঠী দ্বন্দ্বের শিকার, অনেক কিছুই তো বলা হচ্ছে, আপনি ওগুলো শুনেছেন। রাজনৈতিক বা রাজনীতিবিদ তন্ময় ভট্টাচার্য কিছুই নিজের মনে অ্যানালাইসিস করেনি, এটা তো হতে পারে না। না, প্রথম কথা হচ্ছে আমাকে সরানোর চেষ্টা করে লাভ নেই। আমাদের পার্টির নিয়ম অনুযায়ী আমার এখন 67 বছর বয়স, খুব বেশি হলে আমি আর 3 বছর পার্টিতে পদে থাকতে পারবো। মানে আমি যদি খুব জোরজার করে চেষ্টা করি তাহলে লিমিট ইজ 3 ইয়ার্স। এই 3 বছরের জন্য আমাকে সরানোর জন্য একটা উদ্গ্রীব হয়ে একদল মানুষ ঝাঁপিয়ে পড়বে, একদল নেতা ঝাঁপিয়ে পড়বে কেন? আপনি 67 বছর, আমার কাছেই বা উল্টো দিক থেকে যদি ভাবেন, আমার কাছেই বা এতদিন ধরে তো থাকলাম, 3 বছর কম থাকলেই বা কি যায় আসে? সুতরাং কোন দিক থেকে এটাকে আপনি যুক্তিগ্রাহ্য করতে পারবেন না যে আমাকে দমিয়ে দেওয়া, আমাকে উঠতে না দেওয়া ইত্যাদি ইত্যাদির সঙ্গে এটা রিলেটেড হচ্ছে কি আদৌ? অনেকে বলেন পার্টির অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে আপনি সরব হয়েছেন প্রথম থেকে, অ্যাটলিস্ট এখনো হচ্ছি। আমার কোনো অসুবিধা নেই এ কথা বলতে। আমি 1996 সালে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করার পক্ষে ছিলাম। আমি এখনো মনে করি প্রধানমন্ত্রী না করে ভুল হয়েছে। আমি এখনো মনে করি 2004 সালে ইউপিএ 1 সরকারের মন্ত্রিসভায় যোগ না দিয়ে ভুল হয়েছে। 2008 সালে সমর্থন প্রত্যাহার এবং সোমনাথ চ্যাটার্জিকে বহিষ্কার ভুল হয়েছে। আমি এখন মনে করি, কিন্তু আমার মনে করা আর পার্টির সিদ্ধান্তের ভিতরে যদি ফারাক হয়, আমি পার্টির সিদ্ধান্তকেই পক্ষে থাকবো।
না, বর্তমান যে নেতৃত্ব দল চালাচ্ছেন আপনি তো সেই নেতৃত্বের বিরুদ্ধেও বিভিন্ন খারাপ লাগাগুলো উগরে দিয়েছেন, কখনো আইএসএফ এর সঙ্গে জোট, কখনো একাধিক স্ট্রাকচারাল ডিফল্ট। ফলে না, আপনার কি সেটা মনে একটা হয়? নির্দিষ্ট ঘটনায়, একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট অভিব্যক্তিতে, যখন 1946-এর পরে বামপন্থীরা প্রথম বিধানসভায় শূন্য হচ্ছে, তার একটা ভয়ঙ্কর আঘাতের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল সেটা। এবং সেই প্রতিক্রিয়াটা পার্টি অভ্যন্তরে বললে ভালো হতো, মিডিয়ায় বলে ঠিক কাজ করিনি, এটাও আমি পার্টিতে স্বীকার করেছি। ওটা ওই ভয়ঙ্কর ধাক্কার তাৎক্ষণিক প্রভাব হয়েছিল, এবং সেই প্রভাবটা যে না হলে ভালো হতো এই স্বীকারোক্তিতে আমার কোনো সমস্যা হয়নি। তো ভুল করলে সেটাকে সামনে দাঁড়িয়ে স্বীকার করার ভেতরে আমি মনে করি না কেউ ছোট হয়ে যায়, সুতরাং আমি সেটাও স্বীকার করেছি। কিন্তু এই যে বড় বড় বিষয়গুলো, এই বড় বড় বিষয়গুলো তো ইতিহাসের অঙ্গীভূত হয়ে গেছে। জ্যোতি বসুর প্রধানমন্ত্রী হওয়া না হওয়া কি সিপিএম এর একার ব্যাপার নাকি? তো ইতিহাসের ব্যাপার। ইতিহাস তো তার কালের নিয়মে তার ঐতিহাসিক মর্যাদা এই বিষয়টাকে পজিটিভলি হোক নেগেটিভলি হোক দিতে বাধ্য। সেটা গোটা সিপিআইএম, ভারতবর্ষের অন্য সব রাজনৈতিক দল একমত হয়েও কি ইতিহাসের বিচারকে আটকাতে পারবে না। তো সেই ইতিহাসের যে বিষয়, সেই বিষয় সম্পর্কে আমার মূল্যায়ন যদি কেউ জানতে চায়, আমি সে মূল্যায়ন প্রকাশ্যেই বলবো, দ্বিধা করব না। আপনার এই বিষয়টা তো ঐতিহাসিক বিষয় হতে পারে আজ থেকে 5 থেকে 10 বছর পর। মনে হয় না, আমি তেমন কোনো কেউকেটা ব্যক্তি নই যে আমার একটা বিষয় ঐতিহাসিক বিষয় হবে। কারণ আপনার পার্টিতে একঝাঁক নতুন তরুণ মুখ এসছে, তা সত্ত্বেও এটা তো বাস্তব যে আপনি যেভাবে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করেছেন, অন্তত এই নির্বাচনে আমি দেখেছিলাম, একদম এই বরানগরের উপনির্বাচনে যেটা হয়েছিল, সামনের সারিতে দেখে লড়াই করছেন 67 বছরের একজন তরুণ যুবকই বলছি। তো সেখান থেকে তো এটা তো মানতে বাধ্য যে আপনি পার্টির অন্যতম চকচকে একটা মুখ বর্তমানে। সেখান থেকে আপনাকে সরিয়ে দেওয়াটা বা আপনাকে সাসপেন্ড করা তো কাইন্ড অফ সরিয়ে দেওয়ার মতোই একটা। সেইটা আপনার মনে হয় না যে এটা একটা দুর্ভাগ্যের শিকার আপনি? না না, সাসপেনশনটা হচ্ছে পেন্ডিং এনকোয়ারি সাসপেনশন। হ্যাঁ, মানে সেটা ঠিক আছে, সেটা এনকোয়ারি সম্পন্ন হলে সাসপেনশনের চাইতেও বড় শাস্তি হতে পারে, ঠিক। আবার সাসপেনশনটা প্রত্যারিত হতে পারে। সেটা এনকোয়ারি যারা করছেন দায়িত্বপ্রাপ্ত, তারা যথেষ্ট যোগ্য, তারা নির্ধারণ করবেন। আমি তো নির্ধারণ করার কেউ না। পার্টি পরিচালনার একটি গ্রামার আছে, সেই গ্রামার অনুযায়ী নির্ধারিত হবে, যা নির্ধারিত হবে আমাকে তাই মানতে হবে। আপনার কোথাও গিয়ে মনে হয় না যে আপনার পার্টিতে আপনার বিরুদ্ধাচরণ কেউ করতে গিয়ে দলটার ক্ষতি করে ফেলছে, বা এই ঘটনা দলের উপর দেখুন, আমার কেন পার্টিতে যদি কেউ অন্য কোনো সহকর্মী বিরুদ্ধাচরণ, রাজনৈতিক বিরুদ্ধাচরণ এক জিনিস, ঠিক। একটা কমিউনিস্ট পার্টি রাজনৈতিক বিতর্ক ছাড়া জীবিত থাকতে পারে না। কমিউনিস্ট পার্টির ভেতরে এই রাজনৈতিক বিতর্ক চলতে থাকবে, চলতে থাকা উচিত, চলা উচিত। যে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতায় আমরা লাভবান না ক্ষতিগ্রস্ত, আইএসএফ এর সঙ্গে 2021-এর বিধানসভায় আসন সমঝোতা, 24-এর লোকসভায় আসন সমঝোতা না, আবার এই উপনির্বাচনে আসন সমঝোতা, আমরা লাভবান না আমরা ক্ষতিগ্রস্ত। এই বিষয়গুলো রাজনৈতিক বিষয়, এই বিষয়গুলোকে কেন্দ্র করে পার্টির অভ্যন্তরে চর্চা থাকাই উচিত। সেটাই কমিউনিস্ট পার্টির সজীবতা এবং বেঁচে থাকার লক্ষণ। কমিউনিস্ট পার্টি তো কোনো একমেবা দ্বিতীয়ম পার্টি না। আমাদের কোনো মমতা বন্দ্যোপাধ্যায় নেই যিনি বলে দিলেন আর আমরা সকলে সেটা মেনে নিলাম, সেটা নেই। সুতরাং কমিউনিস্ট পার্টিতে এই বিষয়গুলো ইতিবাচক, এবং সেই ইতিবাচক বিষয়ের যে বিতর্ক, সেই বিতর্ক পার্টির অভ্যন্তরে আছে, অস্বীকার করতে যাব কেন? আছে, তা নিয়ে আলোচনা আছে। সব জেলা কমিটির মিটিং এ, সব সম্পাদক মন্ডলীর মিটিং এ, সব রাজ্য কমিটির মিটিং এ, সব রাজ্য সম্পাদক মন্ডলীর মিটিং এ, সব কেন্দ্রীয় কমিটির মিটিং এ তা আলোচিত হয়, কিন্তু সেটা পার্টির অভ্যন্তরে। এই পার্টির অভ্যন্তরে আপনিও আছেন, আমিও আছি, আমার মত আর আপনার মত আলাদা। সেই জন্য আমি আপনার বা আপনি আমার ক্ষতি করার চেষ্টা করবেন বাইরে গিয়ে, এইটা অপরাধ, এটা পার্টিতে শাস্তিযোগ্য অপরাধ।
কিন্তু পার্টির অভ্যন্তরে এই বিতর্কে অংশগ্রহণ করাটা কোনো শাস্তিযোগ্য সেটা অপরাধ একটা না। গণতন্ত্র। বরং এটাকে নেতৃত্ব উৎসাহই দেন, এটাকে নেতৃত্ব উৎসাহই দেন যে হ্যাঁ শতপুল বিকশিত হোক, শত শত চিন্তাধারা প্রতিযোগিতায় নামুক। কিন্তু ব্যক্তিগত জীবনশৈলী যদি যদি মাপকাঠি একটা হয়, তাহলে আপনি কি এটা বিশ্বাস করেন আপনার পার্টির যারা এখন বর্তমান দলের যারা আছেন সামনের সারির মুখ, তাদের সবার ব্যক্তিগত জীবনশৈলী একদম একদম সুন্দরভাবে সাজানো পরিপাটি, একদম মার্ক্সবাদী চিন্তাধারায় তারা বিশ্বাস করে এগাচ্ছেন, তাদের ডেলি রুটিনটা একদম মার্ক্সবাদিতাকেই প্রশ্রয় দেয়, মানে কমিউনিজমকেই প্রশ্রয় দেয়? দেখুন, মার্ক্সবাদটা তো একটা আদর্শ, একটা আইডিয়া। কমিউনিজম একটা স্বপ্ন, যে স্বপ্নটাকে বাস্তব করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি এবং একদিন তা হবে। কিন্তু আমরা কমিউনিজমে তো পৌঁছই। সুতরাং একটা সাম্যবাদী সমাজের জীবনশৈলী একটা পুঁজিবাদী সমাজের অভ্যন্তরে থাকবে, এটা হতে পারে না, হয় না। এটা হচ্ছে সোনার পাথর বাটির মতো কল্পনা। পুঁজিবাদীর সমাজের যে সমস্ত ক্লেদ, সমস্ত রক্ত, সমস্ত দাগ হাজা চুলকানি, এই সবগুলো পুঁজিবাদী সমাজের ভেতরে আমি যখন সমাজতান্ত্রিক সমাজে উত্তরণের জন্য স্রোতের প্রতিকূলে সাঁতার কাটছি, তখন স্রোতের অনুকূলে ভেসে আসা পুঁজিবাদী সমাজের সমস্ত দগদগে ক্ষতগুলো আমার শরীরকে স্পর্শ করে যাচ্ছে। হয়তো কোনোটা শরীরে স্থায়ী হয়ে বসেও যাচ্ছে। কোন ব্যাকটেরিয়াটা স্থায়ী হয়ে বসে যাবে, কোন ব্যাকটেরিয়াটাকে আমি অতিক্রম করে যেতে পারবো প্রতিকূলে সাঁতার কাটতে কাটতে, আমিও জানি না। সুতরাং এইটা একটা দীর্ঘ প্রয়াসের ব্যাপার। এই প্রয়াসের মাঝখানের যে সময়টা, সেই সময়টায় আপনি কোনো একটি নির্দিষ্ট মাপকাঠি দিয়ে সকলকে বিচার করতে পারবেন না, আমাকেও বিচার করতে পারবেন না। দেখুন, সাধারণ মানুষ তো মাপকাঠি বোঝে না। সাধারণ মানুষ যদি আগেকার দিনের বামপন্থী নেতাদের জীবনশৈলী দেখেন, লাইফস্টাইল দেখেন, আজকের দিনের যে বামপন্থী নেতা তারা যেভাবে জীবনটাকে বেছে নিয়েছেন বা যারা জীবনটাকে কাটান, এটা বহুবার তো বিতর্কের একটা সম্মুখীন হয়েছে, সেটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। কেন আর করতে যাবো? আমি জাস্ট একটা উল্টো প্রশ্ন করবো, যে সাধারণ মানুষ এটা দেখছেন, সেই সাধারণ মানুষের ব্যক্তিগত জীবনটাও কি সেই জায়গায় আছে? বোধ হয় নেই। ধরুন আমার এই পাড়া নেতাজি কলোনি 573টা প্লট আছে। আমি যখন ক্লাস 4-এ পড়ি, নেতাজি কলোনিতে 3টে পাকা বাড়ি ছিল, ইট সিমেন্টের বাড়ি ছিল 3টে, 570টা বাড়ি ছিল কাঁচা বাড়ি, টিনের বেড়া, অ্যাসবেস্টসের এটা সেটাও, ইটের দেওয়াল কিন্তু মাথায় অ্যাসবেস্টসের চাল। সেই বছর খানেক আগে পর্যন্ত আমাদেরই পার্টির প্রয়াত একজন কর্মী ভাসান্না, তার বাড়িটা কাঁচা বাড়ি ছিল শেষ, সেটাও ভাসান্না মারা যাওয়ার পরে প্রমোটিং হয়ে এখন চারতলা। এই মুহূর্তে নেতাজি কলোনিতে 573টা বাড়ির ভেতর একটাও সম্পূর্ণ কাঁচা বাড়ি নেই। তাহলে এইবার নেতাজি কলোনি যখন তৈরি হচ্ছে 1949 সালে, আমাদের পার্টির নেতৃত্ব দিচ্ছেন শুভময় দত্ত, রমাপদ রায়চৌধুরী, অনন্ত বক্সী, জ্যোতিষ বেদজ্ঞ। এই যে মানুষরা 49 সালে আমাদের পার্টির নেতৃত্ব দিচ্ছেন, আর গোটা নেতাজি কলোনি সেই মানুষগুলোকে দেখছে, বা 1952, 1957 গোটা নেতাজি কলোনি সেই মানুষগুলোকে দেখছে 3টে পাকা বাড়ি। আজকে সেই নেতাজি কলোনির সব বাড়িগুলো পাকা বাড়ি, সব বাড়িতে পানীয় জল। এইবার শুভময় দত্তর জীবনে কোনোদিন গাড়ি ছিল না। শুভময় দত্ত সিপিএম এর নেতা ছিলেন, রমাপদ রায়চৌধুরীর জীবনে কোনোদিন গাড়ি ছিল না। আজকে রমাপদ রায়চৌধুরীর বাড়িটাও প্রমোটিং হয়ে ফ্ল্যাট হয়েছে, শুভময় দত্তর বাড়িটা আপনি এখন গেলে দেখবেন প্রমোটিং হয়ে ফ্ল্যাট হচ্ছে। ঠিক আছে, শুভময় দত্ত, রমাপদ রায়চৌধুরীর গাড়ি ছিল না, আমার নিজস্ব গাড়ি আছে। আমি ব্যাংকে চাকরি করেছি, আমার স্ত্রী রেলে চাকরি করেছে, আমার ছেলে আইআরসিটিসিতে চাকরি করে, আমার পুত্রবধূ এয়ার ইন্ডিয়ায় চাকরি করে। আমি একটা গাড়ি কিনতে পারবো না কেন? এবার আপনি যদি সেই
55 কিংবা 62 সালের মনোভাব থেকে 62 সালে সিপিএম এর নেতা ছিলেন সৌময় দত্ত, যিনি যার গাড়ি ছিল না। আজকে সিপিএম এর নেতা তন্ময় ভট্টাচার্য, যার গ্যারেজে ঝকঝক করছে গাড়ি। এটা যদি আপনি বলেন, তাহলে কি আপনার সমাজ পরিবর্তনটাকে চোখে দেখা হলো না হলো না? সুতরাং সমাজ পরিবর্তনটাকেও তো দেখতে হবে, সেটাও তো বদলাতে বদলাতে যাচ্ছে। যারা নতুন প্রজন্ম উঠে এসছে তাদেরকে নিয়ে আপনার ব্যক্তিগত রিয়েলাইজেশন কি? নতুন প্রজন্ম উঠে আসছে মানে পার্টিতে উঠে আসছে শুধু আমি বলবো না, আমি বলবো সমাজে উঠে আসছে। কারণ পার্টি তো সমাজের প্রতিফলন। এই নতুন প্রজন্ম 2011 সালের যারা নতুন প্রজন্ম, যাদের বয়স 18 বছর, তারা জন্মর থেকে মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসু আর বুদ্ধদেব ভট্টাচার্যের নাম শুনেছে এবং সিপিএম দেখেছে, অন্য কিছু তারা দেখেনি। সেই নতুন প্রজন্মের ভিতর অন্য কিছু দেখবার একটা আকাঙ্ক্ষা ছিল। আমি মনে করি 2011 সালের নির্বাচনে 18 থেকে 21 বছর বয়সী ভোটারদের 80% আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছিল। 2016 সালেও 80% না হলেও ওটা 70% ছিল। 2021 সালেও 70% না হলেও ওটা 60-50% ছিল। কিন্তু আজকের যে নতুন প্রজন্ম, আজকের 18 বছর, আজকের 21 বছর, তারা 5 বছর বয়স থেকে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী দেখছে, আর প্রতিদিন টিভিতে দেখছে ট্যাবের টাকা চুরি, জব কার্ডের টাকা চুরি, হাসপাতালগুলোর অব্যবস্থা, জুনিয়র ডাক্তারদের আন্দোলন, একজন ডাক্তারের খুন হয়ে যাওয়া, প্রত্যেক দিন গ্রাম বাংলার কোথাও না কোথাও ধর্ষণ, প্রত্যেক দিন কোথাও না কোথাও বেআইনি গাঁজা উদ্ধার, বেআইনি অস্ত্র উদ্ধার। এই সবকিছু দেখতে দেখতে এই নতুন প্রজন্ম, তারা এই রাজ্যটাকে ভালোভাবে বসবাসের যোগ্য রাজ্য বলে মনে করছে না। একটা অংশ তারা মনে করছে তাকে নিজেকে বাঁচতে হবে, যে দর্শন তাদের উপর চাপানো হয়েছে 90 উত্তরকাল থেকে, এবং নিজেকে ভালো রাখার জন্য, নিজের বাঁচবার জন্য কত দ্রুত রাজ্য ছেড়ে চলে যাওয়া যায় তার জন্য একটা অংশ ধাবমান। একটা অংশ মনে করছে যে এর কোনো ভবিষ্যৎ নেই, এর মধ্যেই বেঁচে থাকতে হবে, অতএব তারা ইটবালির সিন্ডিকেটে চলে যাচ্ছে, তোলাবাজিতে চলে যাচ্ছে, উইকলি লটারিতে চলে যাচ্ছে, ডেলি লটারিতে চলে যাচ্ছে, 20 টাকার পাউচে চলে যাচ্ছে। কিন্তু বৃহত্তর অংশ তারা মনে করছে ইতিহাসে কোনো কিছু চিরস্থায়ী না, পরিবর্তনশীল, পরিবর্তন আসবে, এবং সেই পরিবর্তন আনবার রাস্তায় যে যার মতো করে, সবাই আমার মতো করে না, যে যার মতো করে হাঁটছে। এই যে হাঁটাটা, এই হাঁটাটা একটা না একটা সময় এমন একটা পথ নিঃসন্দেহে খুঁজে নেবে, যে পথে দাঁড়িয়ে এই নতুন প্রজন্মের সবাই একসাথে উচ্চারণ করতে পারবে চরণ গতি।